হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা সামারি বা সারাংশ নিয়ে আলোচনা করব। তবে আজকের এই টিউটোরিয়ালে আমরা দ্য স্কুল বয় কবিতাটির দ্বিতীয় অর্ধ নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় অর্ধের সামারি তৈরি করব। স্কুল বইয়ের প্রথম অর্ধের সামারি আমরা পূর্বের টিউটোরিয়ালে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় অর্ধের সারাংশ তৈরি করে দেখাবো। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন কেজ অ্যান্ড সিং? কিভাবে যে পাখিটি জন্মই হয়েছে আনন্দের জন্য সেটি খাঁচায় বন্দি থাকতে পারে এবং গান গাইতে পারে, বা খাঁচায় বসে থাকতে পারে এবং গান গাইতে পারে? হাউ ক্যান এ চাইল্ড হোয়েন ফিয়ার্স অ্যানয় বাট ড্রুপ হিজ টেন্ডার উইং? কিভাবে একটা বাচ্চা যখন ভয় তাকে তাড়া করে তখন কিভাবে একটা বাচ্চা তার কচি ডানাগুলো গুটিয়ে রাখতে পারে? অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, এবং কিভাবে তার যৌবনদীপ্ত বসন্তের কথা ভুলে যেতে পারে? এখানে দেখুন প্রথম প্যারাটির অর্থ কি দাঁড়াচ্ছে। এটা যেহেতু স্কুল বয় কবিতাটির দ্বিতীয় অর্থ, এখানে স্কুলের আবদ্ধ জীবনকে তুলে ধরা হয়েছে, যে কিভাবে স্কুলে থাকাকালীন অবস্থায় তার আনন্দগুলো মাটি হয়ে যায় সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এটার সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ ওই স্কুল বয়ের স্কুলে থাকাকালীন সময়টার সাথে, অর্থাৎ ওই অবস্থার সাথে তুলনা করা হয়েছে একটি পাখি, যেই পাখি জন্মায় আনন্দের জন্য, কিন্তু সেই পাখিটাকে কিভাবে খাঁচায় বন্দি করে রাখা হয় আর খাঁচার মধ্যে থেকে সে কিভাবে গান গাইতে পারে, এটা কি সম্ভব? ঠিক স্কুল বয়ের ক্ষেত্রেও তাই, যে একটা স্কুল বয় যখন সামার ফিল্ডে গিয়ে সে আনন্দ করবে, খেলাধুলা করবে, উৎসাহ উদ্দীপনা পাবে, কিন্তু সেটার পরিবর্তে যখন তাকে কেজ লাইক ক্লাসরুমে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখানে সে আবদ্ধ থেকে তার আনন্দময় সময়টা কাটাতে না পেরে বরং আনন্দময় সময়টাকে নষ্ট করে, সেটার কথা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রথম প্যারা থেকে আমরা যেই তথ্যগুলোকে কি নোটস বা কি পয়েন্টস হিসেবে নিতে পারি তা হলো, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং? এই বার্ডের সাথে কিন্তু স্কুল বয়ের তুলনা করা হয়েছে। সুতরাং বার্ড, স্কুল বয় একই, যে কোনো এক জায়গা থেকে তথ্য নিলেই হয়। তাহলে আমরা এটা বলতে পারি এখানে যে ক্যান দ্য বার্ড সিট ইন এ কেজ অ্যান্ড সিং, এইভাবে তথ্যটা নেওয়া যেতে পারে। অর্থাৎ একটা পাখি কি খাঁচায় বন্দি থাকতে পারে এবং সে খাঁচায় বন্দি থেকে গান গাইতে পারে? এটি কিন্তু প্রশ্ন করা হয়েছে। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সামারি লেখার ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এমনকি লাস্টের এই সেন্টেন্সটি আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে আমরা আরেকটা পয়েন্ট এখান থেকে নেব, যে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকেও কিন্তু সামারি হিসেবে নেওয়া যায় না, এটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিণত করে তারপরে সামারি লিখতে হয়। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে? যেটা বোঝাচ্ছে সেটাই হলো প্যারাফ্রেজ। এইটা দ্বারা যা বোঝাচ্ছে সেটাকে নিজের ভাষায় ব্যক্ত করাটাই হলো মূলত প্যারাফ্রেজ, যেটা হলো আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দিব। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা মূলত বলতে পারি যে একটা পাখি যেমন খাঁচায় বন্দি থাকতে পারে না এবং খাঁচায় বন্দি থেকে সুন্দরভাবে স্বাধীনভাবে গান গাইতে পারে না, ঠিক অনুরূপভাবে একটা স্কুল বয়ও আবদ্ধ খাঁচার মতো ক্লাসরুমে ক্লাস করে আনন্দ পেতে পারে না, এবং সে কিভাবে তার যৌবনদীপ্ত বসন্তের কথা ভুলে যেতে পারে। তাহলে এটা দ্বারা মূলত ওই স্কুল বয়ের স্কুলে আবদ্ধ করে, অর্থাৎ পাখির খাঁচায় যেমন পাখিকে আবদ্ধ করে রেখে জোর করে গান গাওয়ানোর চেষ্টা করা হয়, ঠিক স্কুল বয়টাকেও অনুরূপ কাজে উদ্দীপ্ত করার প্রচেষ্টা চালানো হয়, যেটা আসলে ভুল পদ্ধতি। তাহলে এটা দ্বারা কি প্রকাশ পেয়েছে? মূলত স্কুল বয়ের ফ্রাস্ট্রেশন প্রকাশ পেয়েছে। তাহলে আমরা প্যারাফ্রেজ কি করতে পারি? আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সও রাখতে পারবো না, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সও রাখতে পারবো না, বরং এটা দ্বারা যেটা ব্যক্ত করেছে সেই কথাটাকে যদি আমরা আমাদের নিজেদের ভাষায় প্রকাশ করতে পারি তাহলে সেটা হয়ে যাবে প্যারাফ্রেজ, আর ওই প্যারাফ্রেজটাই মূলত হচ্ছে সামারির ভাষা। তাহলে আমরা কি লিখব? দ্য স্কুল বয় এক্সপ্রেসেস হিজ ফ্রাস্ট্রেশন ইন দ্য কেজ লাইক ক্লাসরুম অ্যাট স্কুল। অর্থাৎ স্কুলের যে কেজ লাইক ক্লাসরুম, মানে খাঁচায় বন্দি করে রাখার মতো যে ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমগুলোতে থেকে ফ্রাস্ট্রেশন হচ্ছে, অর্থাৎ উদ্বিগ্নতা প্রকাশ করেছে, সেটার কথাই এখানে ব্যক্ত করা হয়েছে। তাহলে এখানে দেখুন কিভাবে বলবেন প্যারাফ্রেজটি, দ্য স্কুল বয় এক্সপ্রেসেস হিজ ফ্রাস্ট্রেশন ইন দ্য কেজ লাইক ক্লাসরুম অ্যাট স্কুল বা ইন স্কুল। এরপরে
আমরা এই কথাটিকেও ব্যক্ত করব যে ফরগেট হিজ ইউথফুল স্প্রিং। সে কি পারে তার যৌবনদীপ্ত বসন্তের কথা ভুলে যেতে? তার মানে সে কখন এটা পারে না, কিন্তু তাকে জোর করে স্কুলে বন্দি খাঁচায় রাখা হয়। পরবর্তীতে যা আছে দেখুন, ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড, ও বাবা মা যদি অঙ্কুরগুলোকে ধ্বংস করা হয়, নিপড হচ্ছে ডিস্ট্রয়েড, যদি অঙ্কুরগুলোকে ধ্বংস করা হয়, অ্যান্ড ব্লুজমস ব্লোন অ্যাওয়ে, এবং প্রস্ফুটিত ফুলগুলোকে বয়ে নিয়ে যাওয়া হয় অর্থাৎ ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কি হবে? অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্লান্টস আর স্ট্রিপড, যদি কচি চারা গাছগুলোকে উপড়িয়ে ফেলা হয়, অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিঙ্গিং ডে, যদি তাদের বসন্তের দিনগুলোতে আনন্দের সময়ে এই কচি চারাগুলোকে উপড়ে ফেলা হয়, কিসের দ্বারা উপড়িয়ে ফেলা হয়? বাই সরো অ্যান্ড কেয়ারস ডিজমে, দুঃখ ও পরিচর্যার দুঃস্বপ্নের দ্বারা তাদের বসন্ত দিনের আনন্দটাকে যদি মাটি করে দেওয়া হয়, তাহলে এখান থেকে আমরা মূলত আগের কথারই রিপিট পাচ্ছি, বহিঃপ্রকাশ পাচ্ছি। সুতরাং এখানে আমরা যেটা নিতে পারি সেটা হলো, ইফ দ্য টেন্ডার প্লান্টস আর স্ট্রিপড, যদি এই কচি চারা গাছগুলোকে উপরে ফেলা হয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি? ওই স্কুল বয়টির স্কুলে থাকা মানেই হচ্ছে তার যে ইয়ুথফুল স্পিরিট বা স্প্রিং, সেটাকে ধ্বংস করে ফেলার সামিল। সুতরাং আমরা বলতে পারি ইংরেজিতে এভাবে প্যারাফ্রেজ হিসেবে, হিজ ইয়ুথফুল স্পিরিট ইজ ডিস্ট্রয়েড অ্যাট স্কুল, তার ইয়ুথফুল স্পিরিট স্কুলে ধ্বংস হয়ে যায়। এটার দ্বারা এই অর্থই বোঝাচ্ছে। আর অন্যান্য যে সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলো অতিরিক্ত, এইগুলো ফেলে দিতে হবে। সামারি তৈরি করার ক্ষেত্রে এগুলো কোনো কাজে আসবে না, কারণ এগুলো সমর্থক অতিরিক্ত তথ্য, অর্থাৎ রিপিটেড ডিসকাশন, এগুলো আমরা ফেলে দিলাম। আমরা সামনে এগিয়ে যাই। হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, কিভাবে গ্রীষ্ম আনন্দে জেগে উঠবে? অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, কিভাবে গ্রীষ্মের ফল আবির্ভূত হবে? অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিফস ডিস্ট্রয়, দুঃখ দুর্দশা যা কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে সেগুলোকে কিভাবে আমরা পুনর্জীবিত করব বা পুনর্ভাবে গঠন করে তুলব? অর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার, অথবা কিভাবে সেটা পরবর্তী বছরগুলোতে সেগুলোকে লালিত পালিত করব? হোয়েন দ্য ব্লাস্টস অফ উইন্টার অ্যাপিয়ার, যখন শীতের ঝাপটা আবির্ভূত হবে। এখানে তাহলে বোঝাচ্ছে যে যখন শীতের ঝাপটা আবির্ভূত হবে, কিংবা দুঃখ দুর্দশা যখন সবকিছুকে ধ্বংস করে দিয়ে যায়, তখন সেগুলোকে কিভাবে আমরা পুনর্গঠিত করব, এটা বোঝাচ্ছে। তার মানে এখান থেকে আমরা নিতে পারি, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, অর্থাৎ গ্রীষ্ম কিভাবে আনন্দ জেগে উঠবে। এর মানে বোঝাচ্ছে যে ছেলেটি গ্রীষ্মের সকালে মাঠে গিয়ে খেলাধুলা করে আনন্দ পেতে পারত, কিন্তু সেই আনন্দটা কি সত্যি সত্যি পাবে যদি তাকে স্কুলের কারাবদ্ধ অবস্থায় অর্থাৎ কেজ লাইক ক্লাসরুমে আবদ্ধ করে জোর করে পড়া শেখানো হয়? এখন এই তথ্যটাকে আমরা কিভাবে লিখতে পারি প্যারাফ্রেজ হিসেবে? এই তথ্যটা কিন্তু আগের প্যারার তথ্যের সাথে মিল আছে, অর্থাৎ যদি এই ছেলেটাকে সামার ফিল্ডে খেলাধুলা করতে না দিয়ে যদি ক্লাসরুমে আবদ্ধ করে রাখা হয়, তাহলে তার সকল ইয়ুথফুল স্পিরিট ডিস্ট্রয় করে দেওয়া হয়, অর্থাৎ মাটি হয়ে যায়। এই কথা এখানে ব্যক্ত হয়েছে। আর আরেকটা হলো যে ওই ছেলেটি মনে করে যদি তাকে স্কুলে কেজ লাইক ক্লাসরুমে আবদ্ধ না করে যদি খেলতে দেওয়া হতো, তাহলে সে অনেক বেশি আনন্দ পেত। তাহলে এখানে আমরা বলতে পারি লাস্টের দিক দিয়ে যে হি থিংস দ্যাট হিজ ইউথ অ্যান্ড ইনোসেন্স আর সুইটেড ফর প্লেইং ইন দ্য সামার ফিল্ডস। তাহলে দেখি আমরা একটা সামারি তৈরি করে দিয়েছি, আমাদের সাথে কতটুকু মিলে। সামারি: দ্য স্কুল বয় এক্সপ্রেসেস হিজ ফ্রাস্ট্রেশন বিকজ অফ দ্য কেজ লাইক ক্লাসরুম। হ্যাঁ, এভাবেও বলা যেতে পারে, আবার এভাবে বলা যায়, দ্য স্কুল বয় এক্সপ্রেসেস হিজ ফ্রাস্ট্রেশন ইন দ্য কেজ লাইক ক্লাসরুম। কেজ লাইক ক্লাসরুমে ওই স্কুলের ছেলেটি যে ফ্রাস্ট্রেশনে ভুগে সেই ফ্রাস্ট্রেশনের কথা এখানে ব্যক্ত হয়েছে। অথবা কেজ লাইক ক্লাসরুমে থাকার কারণে তার যে ফ্রাস্ট্রেশন হয় সেই ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ এখানে তুলে ধরা হয়েছে। প্রথম সেন্টেন্সটি কিন্তু হলো টপিক সেন্টেন্স। হিজ ইউথফুল স্পিরিট গেটস স্পয়েলড অ্যাট স্কুল। আমরা যেটা আগের প্যারাতে পেয়েছিলাম, অর্থাৎ প্রথম প্যারার লাস্টের সেন্টেন্সটিতে,
হিজ ইয়ুথফুল স্পিরিট গেটস স্পয়েলড অ্যাট স্কুল, অর্থাৎ তার যৌবনদীপ্ত উদ্দীপনা স্কুলে থাকাকালীন অবস্থায় মাটি হয়ে যায়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা দিয়েছিলাম এইভাবে, হিজ ইয়ুথফুল স্পিরিট ইজ ডিস্ট্রয়েড অ্যাট স্কুল, অথবা গেটস ডিস্ট্রয়েড অ্যাট স্কুল। ডিস্ট্রয়েড আর স্পয়েলড একই অর্থে, আপনি এভাবেও ব্যবহার করতে পারেন। এই সেন্টেন্সটি হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। এই একটি সেন্টেন্স দ্বারাই কিন্তু এখানে দ্বিতীয় এবং তৃতীয় প্যারার সবগুলো তথ্যই তুলে ধরা হয়েছে শুধু এই একটি সেন্টেন্স দ্বারা। কোন সেন্টেন্স দ্বারা? হিজ ইয়ুথফুল স্পিরিট গেটস স্পয়েলড অ্যাট স্কুল, অর্থাৎ তার যৌবনদীপ্ত উদ্দীপনা স্কুলে থাকাকালীন অবস্থায়, অর্থাৎ কেজ লাইক ক্লাসরুমে থাকাকালীন অবস্থায় মাটি হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায়। এটাই, অর্থাৎ এই একটি সেন্টেন্স দ্বারা সকল কথা ব্যক্ত হয়ে গেছে। এরপরে আমরা লাস্টের দিক দিয়ে এসে বলবো, হি থিংস, অর্থাৎ ওই ছেলেটি মনে করে, দ্যাট হিজ ইয়ুথ অ্যান্ড ইনোসেন্স আর সুইটেড ফর প্লেয়িং ইন দ্য সামার ফিল্ডস। সে মনে করে যে তার যে যৌবন এবং তার যে বাল্যসুলভ নিষ্পাপ অবস্থা, সেটা হলো গ্রীষ্মের সকালে গিয়ে মাঠে খেলাধুলা করার উপযোগী, তাতে সে অনেক আনন্দ বেশি পেত। এই কথাটা আমরা লাস্টের সেন্টেন্সে, অর্থাৎ এটা কনক্লুডিং সেন্টেন্স প্লাস এটা হলো সাপোর্টিং সেন্টেন্স। তাহলে দেখুন, এইভাবে ব্যক্ত করা হয়েছে সামারিটি। দ্য স্কুল বয় এক্সপ্রেসেস হিজ ফ্রাস্ট্রেশন বিকজ অফ দ্য কেজ লাইক ক্লাসরুম, অথবা ইন দ্য কেজ লাইক ক্লাসরুম অ্যাট স্কুল, এভাবে বলতে পারেন। হিজ ইয়ুথফুল স্পিরিট গেটস স্পয়েলড অ্যাট স্কুল। হি থিংস দ্যাট হিজ ইয়ুথ অ্যান্ড ইনোসেন্স আর সুইটেড ফর প্লেইং ইন দ্য সামার ফিল্ডস। এটুকু আপনি যদি আপনার খাতায় লেখেন, পরীক্ষা খাতায়, তাহলে অবশ্যই হাফ পেজ ক্রস করবে না, যেটা হলো সামারের সঠিক পরিমাপ। আর এটুকু সঠিকভাবে লিখলে অবশ্যই আপনি 10-এর মধ্যে 8 পেয়ে যাবেন। আর এটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।